স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। কাল উদযাপিত হবে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে প্রতি বছর পালিত হয় দিবসটি। এবছর শিক্ষক দিবসের আগে একটি সংবাদ আমাদের দৃষ্টি কেড়েছে। শিক্ষা খাতে বাংলাদেশের দুর্নীতি কমেছে। এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এর পাশাপাশি বাস্তবতা হচ্ছে সরকারের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও শিক্ষা খাতে নানা সমস্যা এখনো বিদ্যমান। শিক্ষা খাতের সমস্যা আর সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ, আছেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য বেঞ্জামিন ডি কস্তা। স্বাগত আপনাদের। আমি যাচ্ছি কাজী ফারুক আহমেদের কাছে। গত বছর শিক্ষকদের প্রাইভেট কোচিং বন্ধে একটা নীতিমালা হয়েছিল আমরা জানি, এবং এটাকে আমরা অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে এর পাশাপাশি আরেকটা দিক হচ্ছে শিক্ষকরা এতে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যে সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না করে এমন একটি সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের একটা প্রতিক্রিয়া ছিল। এর পাশাপাশি এটাও তো বাস্তবতা যে আমরা এমন অভিযোগও পাই যে অনেক ক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে বাধ্য করেন প্রাইভেট পড়তে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন শিক্ষক নেতা হিসাবে? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা প্রথমে আমাকে যে প্রশ্নটা করেছেন, বাস্তবতাটা হলো শিক্ষক হন আর শিক্ষক নাই হন, কতগুলো কোর ভ্যালুজ থাকে, নৈতিক কিছু বোধ, কিছু চেতনা, যেখানে কোনো আপোষ হয় না। একজন শিক্ষক তার অভাব অনটন থাকতে পারে, কিন্তু তিনি নৈতিকতার মানদণ্ডে তার এ বক্তব্য কখনো গ্রহণযোগ্য হবে না যেহেতু আমার আর্থিক অবস্থা খারাপ সুতরাং আমি কোচিং করব, আমি শিক্ষা পরিপন্থী কাজ করব। এটা হয় না, এটা সমর্থনযোগ্য নয়। তবে হ্যাঁ, শিক্ষকদের প্রত্যাশা, শিক্ষকদের আর্থসামাজিক মর্যাদার উন্নয়ন আমরা অবশ্যই সমর্থন করি, এবং যে দিনটি কাল হবে বিশ্ব শিক্ষক দিবস, তার মূল কথাও শিক্ষককে অধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে, সাথে সাথে তার জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে, এবং সমাজের দায়বদ্ধতা, সমাজের কাছে তার সাথে সাথে শিক্ষার প্রশ্নে সমাজেরও দায়বদ্ধতা আছে। এই দিকগুলি আসবে। আর কোচিংয়ের ব্যাপারে যে কথাটি আপনি বললেন, সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্ত আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বিরাজিত একটি অব্যবস্থা বা অব্যবস্থাপনা, তার উত্তরণ ঘটাতে গেলে, তাকে সুপথে নিতে গেলে এটা একটা সময়ের ব্যাপার আছে। আমাদের অনেকেরই মন মানসিকতার সকল শিক্ষকই যে কোচিংয়ের সাথে জড়িত তা কিন্তু নন, এবং কোচিং সেন্টারগুলো মূলত যারা ব্যবসা বাণিজ্য করে তারা সকলেই যে শিক্ষক তা নন, শিক্ষক আদৌ শিক্ষক নন, তার মধ্যেও তারাও কিন্তু জড়িত আছেন। যাই হোক, নীতিগতভাবে প্রশ্নটি শেখানো নয়, প্রশ্নটি হলো কোচিং যে কারণে হয় সে কারণগুলো দূর করা দরকার। প্রথম কথাটা হলো শ্রেণীকক্ষে তার পড়ানোটা শেষ করা দরকার, এবং তিনি যে পড়াবেন সে পড়াটা মানসম্মত হতে হবে। সে পরীক্ষাটা যাতে তার পরীক্ষা এবং জীবনের পরীক্ষায় যাতে তার উত্তরণ ঘটে, সেই ব্যাপারে সেটা যদি আমরা দিতে পারি তাহলে এটার কোনো প্রয়োজন হবে না। আর কোচিং আপনি বলছেন, কোচিং যদি এই অর্থে বলেন যে খেলাধুলায় তো কোচিং আছে, সেটা তো অন্য জিনিস। আমার দক্ষতা মান বৃদ্ধির জন্য যদি কোনো প্রশিক্ষণ লাগে তাহলে সেটা হতে পারে, কিন্তু কোচিং অর্থে যেটা হচ্ছে এটা শিক্ষা দর্শন, শিক্ষা ব্যবস্থা সব কিছুরই বিপরীত। এটা কোনোভাবে সমর্থন করা যায় না। আমি অভাবে আছি সুতরাং আমি কোচিং করব, প্রাইভেট পড়াবো, এটা হয় না, এটা হওয়া উচিত না। এই প্রসঙ্গে আমি একটু যাচ্ছি ফাদার বেঞ্জামিন ডি কস্তার কাছে। আরেকটা উদ্যোগ যেটা আমরা জানি যে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, যেটার আসলে মূল উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট টিউশনের উপর থেকে নির্ভরতাটা কমিয়ে দেওয়া। এইটা কতটুকু আমাদের এই লক্ষ্য কতটা আমরা পূরণ করতে পেরেছি এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে? যেহেতু বিশ্ব শিক্ষক দিবস, প্রথমে এই শিক্ষকদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা শিক্ষকতা পেশাকে জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি শিক্ষক দিবসে। তবে হ্যাঁ, শিক্ষকতা এটা মহান পেশা, এটা সবাই আমরা স্বীকার করে এসেছি। আমাদের ছোটবেলা যখন আমরা স্কুলে যাওয়া শুরু করেছি, শিক্ষকদের প্রতি আমাদের বাবা মার যে শ্রদ্ধাবোধ ছিল সেটা সবসময় থাকার কথা। কেন শিক্ষার কথাটার মধ্যে গুরু শিষ্যের একটা
সম্পর্ক থাকার কথা, যেটা নাকি বাবা মার পরেই তো শিক্ষকদের স্থান, এবং শিক্ষকরা শুধু ওই বই লিখতে পড়তে পড়তে বা মানে লিখতে শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা আসলে নৈতিক শিক্ষাও পায়, শুধু মানে যে এটা সেটা জীবনের যে চলতে গেলে, জীবনটাকে গড়তে গেলে যে যা কিছু প্রয়োজন, সেটা শুধু লেখাপড়া বা জীবিকা উপার্জনের জন্য না, কিন্তু শিক্ষা ব্যাপারটা মানুষের গোটা মনুষ্যত্বকে, তার মন হৃদয়, দেহ মন হৃদয় আত্মার সম্পূর্ণটা বিকশিত হওয়ার জন্য সেই গুরু শিষ্যের সম্পর্কে, সেই সম্পর্কের মধ্যে যে আদান প্রদান, গুরু ভক্তি, এটা শ্রদ্ধা ভক্তি, যে সমাজে যদি সেটা না থাকে, তাহলে এই IABI ডিগ্রি পাশ করে তো কোনো লাভ হয় না। এই যে আমাদের যে সৃজনশীল শিক্ষা সৃজনশীল, ব্যবস্থা, এটা হ্যাঁ, আমাদের কতটুকু সেটা সাহায্য হচ্ছে করছে? যে না, এই যে আগে যে পদ্ধতি ছিল যে প্রশ্নের উত্তর মুখস্থ করে, পরীক্ষায় কোন প্রশ্নটা আসতে পারে সেই বেছে বেছে পড়ে পড়ে তারপরে উত্তর মুখস্থ করে গিয়ে তারপরে খাতায় লিখে দেওয়া, এটা তো বমি করার মতো। তো সেটি যেন চিন্তা করতে শিখে, যে তার বুদ্ধির যেটা সঠিক প্রয়োগ ঘটাতে জানে, সে চিন্তাশীল মানুষ হয়, রিজনিং পাওয়ার, রেশনালিটি যাতে ডেভেলপ করতে পারে, যে যা কিছু করুক না কেন তার পেছনে যে একটা যুক্তি থাকে, যুক্তি বুদ্ধি দিয়ে কাজ করে সেটা সে চিন্তা করবে, তারপরে সে কাজটা করবে, এবং যুক্তিহীন কিছু করবে না, যুক্তির বিরুদ্ধে কিছু করবে না। সেই জন্যেই এই সৃজনশীল প্রশ্ন, যে শুধু মুখস্থ না, কিন্তু চিন্তা করতে শেখা। এবং সেটা যদি আমি এমন আমার যে আমরা আবার এবার পত্র পত্রিকার প্রতিবেদনে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, সৃজনশীল পদ্ধতি প্রণয়নের কারণে নাকি ফল বিপর্যয় হয়েছে আমাদের, এরকম একটা শোনা যায়। আপনি কি সেটা সমর্থন করেন? মনে করেন যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা কি আমাদের কোনো এখন শিক্ষাটা, এটা মূল্যায়নটা, আমি মনে করি মূল্যায়নটা বেশি নম্বর পেলে, এটা আমি তো আমার দীর্ঘদিন আপনি, সৌভাগ্য হয়েছিল আমেরিকা 5 বছর পড়াশোনা করার জন্য। সেখানে উত্তরটা, তথ্য যদি ভুলও থাকে, কিন্তু যদি সে তার যুক্তির প্রয়োগ দেখায় এবং সেখানে সৃজনশীলতা দেখায়, সে ফুল মার্কস পাবে। কেন তথ্য সে শিখবে, জীবনভর তো আমরা শিখতে থাকি। কিন্তু যুক্তি দিয়ে, সেটা লজিক দিয়ে সেটা শেখানো এবং বলতে শেখা, সেটাই কিন্তু বুদ্ধির বিকাশ। সে বাস্তব তথ্য তো জীবনভর আমাদের শিখতে হবে, কিন্তু সেটার প্রয়োগ, কর্মক্ষেত্রে সেটার প্রয়োগ, সেটা ভুল প্রয়োগও হতে পারে। কিন্তু সেই জন্য সেই সঠিক তথ্য সঠিক হলে যে বেশি নম্বর দেওয়া সেটা বোধহয় একটা শুভ লক্ষণ না। বুঝতে পেরেছি। আমি যাচ্ছি ফারাহ কবিরের কাছে। আমি জানি যে আপনারা শিক্ষানীতি ও শিক্ষা আইন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সম্প্রতি আপনাদের এই আন্দোলন বা এই আপনাদের যে দীর্ঘদিনের কাজ, সেটার একটা স্বীকৃতি পেয়েছেন। আপনারা কি সন্তুষ্ট? কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন আপনারা মনে করেন? এই শিক্ষা আইন যেটা হলো, এটা আপনাদের যে চাওয়া, সেটার কতটা প্রতিফলন হয়েছে? আসলে সময়ের একটা বাস্তবতা তো আছে। যেমন আমরা যখন শিক্ষা নীতি চাচ্ছিলাম, তখন এটাকেই আমরা প্রায়োরিটাইজ করেছি এবং সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। এখানে যারা আছেন ওনারা সবাই এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, আরও অনেকে আছেন। আবার যখন শিক্ষা আইনটা আসলো, তার পিছনেও আমাদের সবার অনেক কাঠখড়ি পুরাতে হয়েছে, কাজ করতে হয়েছে। এখন শিক্ষা নীতিতে কিছু পরিবর্তন নিয়ে এসছে, শিক্ষা আইন কিছু জিনিস সামনে তুলে নিয়ে এসছে। সম্পূর্ণ আমরা আমাদের যে প্রত্যাশা ছিল সেটা পুরোপুরি অর্জন হয়েছে কিনা সেই কথাটা তো থেকেই মানে হয়নি, সেটা তো অবশ্যই। কেন আমরা শুরুই করেছিলাম যে শিক্ষাকে সংবিধানের অধিকার জায়গা থেকে পরিবর্তনটা আনতে হবে, ফান্ডামেন্টাল রাইট, এডুকেশন ইজ শিক্ষাও হবে মৌলিক অধিকার, একেবারে সেই জায়গায় আমরা ভেবেছি। তো সেই জায়গাটা আসেনি, এটাকে বলা বাসস্থানের পাশাপাশি শিক্ষা। হ্যাঁ, কেন আপনি দেখবেন যে আইনটা আমরা চেয়েছিলাম রাইট টু এডুকেশন, কিন্তু এখন বলা হচ্ছে শিক্ষা আইন, এডুকেশন রাইট। সো এখানে কিছু কিন্তু অনেক কিছু চলে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে নীতি পাওয়া গেল, আইনও পাচ্ছি আমরা, বাস্তবায়ন হবে কিনা। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর আইন আছে, নীতি আছে, বাস্তবায়নের জায়গায় গিয়ে সমস্যাটা তৈরি হয়, এবং সেই সমস্যাটার পিছনে যেটা কাজ করে সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা। এবং আপনি কোনো ধরনের পরিবর্তন আনতে হলে প্রথমে আপনার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, দ্বিতীয়ত আপনাকে বিনিয়োগ করতে হবে।
আপনাকে বাস্তবতাটাকে সামনে নিয়ে আসতে হবে। এখন আমরা আজকে এই ওয়ার্ল্ড টিচার্স ডে, শিক্ষক দিবসে আমরা সব টিচারদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা বা দুটো টিচার আছেন যারা কিন্তু অনেক বড় প্রভাব ফেলেছেন, এবং তাদের কথা মনে করেই কিন্তু আমরা জীবনে আগাই, অগ্রসর হচ্ছি। কিন্তু আমাদের দেশে কি আসলে টিচাররা সেই রেকগনিশন পায় কিনা? গত যে 42-43 বছরে একটা শিক্ষক এবং স্টুডেন্টের যে সম্পর্কটা, সেটা কিন্তু এখন অনেকভাবে নষ্ট হয়ে গেছে, এবং এটা আপনার এটা নানা কারণেই হয়েছে, নানা সেই কারণে হয়েছে। এবং প্রসঙ্গগুলোতে আমরা আমাদের যে বাস্তবতা, আসলে সমাজে সবাই সবাইকে শ্রদ্ধা করে কিনা, সেই সম্মান দেখায় কিনা, তারই প্রতিফলন, এবং সেটাই কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে। আরেকটি জিনিস যেটা হচ্ছে যে আজ থেকে 50 দশকে যে টিচাররা ছিলেন, বা 70 দশকে বা 90 দশকে, আজকে যিনি টিচার হচ্ছেন তাকে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তাকে যদি সেই ধরনের তথ্য এবং তার যদি শিক্ষার জায়গাটাও সেরকম না হয়, তার স্টুডেন্ট সে হারিয়ে ফেলবে। কেন আজকে যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন, আমার সন্তানকে প্রশ্ন করেন, সঙ্গে সঙ্গে গুগলে চলে যাবে, গুগল থেকে উত্তরটা নিয়ে আসবে। আমি কিন্তু তাকে যেমন তেমন ভাবে পড়িয়ে দিতে পারবো না। সো আমরা যখন চিন্তা করি যে শিক্ষকের জায়গায়ও কিন্তু অনেক ধরনের পরিবর্তন এসছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে শিক্ষার যে অবস্থাটা সর্বক্ষেত্রে যেটা আমরা দেখি, এখনো প্রাইমারি স্কুলে গেলে 250 ছাত্রছাত্রীর জন্য 4টা টিচার, কাঠামো নেই, যথেষ্ট টুলস এন্ড অ্যাক্সেসরিজ নাই, কিন্তু তার মধ্যেও কিন্তু ছেলেমেয়েরা লেখাপড়া করছে। এই দেশ থেকেই ছেলেমেয়েরা লেখাপড়া করে বাইরে গিয়ে নাম করছে, বিভিন্ন দেশে পড়াচ্ছে। এটাই কিন্তু একটা অবাক কাণ্ড। এবং আমরা বলছি যে 30% মানুষ দারিদ্র্যের সীমারেখার নিচে থাকে, তাদেরও তো ছেলেমেয়েরা আছে। তাদেরকে যখন আমাদেরকে স্কুলে নিয়ে আসে, সেই বাবা মা যদি নিজে শিক্ষা না পেয়ে থাকে, তাহলে সে তার সন্তানকে সেভাবে সহযোগিতা করতে পারছে না, তাহলে সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষকের উপরে। তো শিক্ষককে তো সেই সময়টা দিতে হবে। এখন যদি একটা ক্লাসে 50-60টা ছেলে মেয়ে নিয়ে একজন শিক্ষক আসে, ওই একটি ঘন্টায় সে কি পড়াতে পারে? তো আমার মনে হয় যে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, বাস্তবতাকে সামনে নিয়ে এসে সেইভাবেই কিন্তু আপনাকে নীতি বা আপনার আইন বা বিনিয়োগ করতে হবে। আমরা একদিকে বলছি আপনারা যে কি আপনাদের এই রেকমেন্ডেশন গুলো সরকারকে জানিয়েছেন? আপনাদের যে অবশ্যই অবশ্যই, এবং পর্যায়ক্রমে আলোচনা হয়েছে, কনসালটেশন হয়েছে, অনেক কিছু ইনকর্পোরেটেড হয়েছে। আপনি যে আজকে নীতি পাচ্ছি আমরা, বা আইনও আমরা দেখছি যে এর ইয়েটা আছে, রিফ্লেকশনটা আছে। অবশ্যই সেটা নিঃসন্দেহে একটা এবং ভালো সেই জন্য আমরা খুবই উৎসাহিত যে আগামী দিনেও আরো আলোচনা করে আগানো যাবে। আমরা একটা বিরতি নিচ্ছি, তারপরে আবার আমরা আলোচনায় আসবো। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল শিক্ষানীতি নিয়ে। একটা বিষয় বারবারই আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে নানা রকম শিক্ষা ব্যবস্থা বিদ্যমান, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, মাদ্রাসা শিক্ষা, মানে নানা রকম শিক্ষা ব্যবস্থা। এই বিষয়গুলোর মধ্যে একটা সমন্বয় বা একটা ব্রিজ, এই বিষয়টা কি শিক্ষানীতিতে উঠে এসেছে? আমি অত্যন্ত আনন্দের সাথে বলবো যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, যেটা আপা যেটা বলেছেন, যে আমরা মোটামুটি একটা গ্রহণযোগ্য শিক্ষানীতি, এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা পেয়েছি। এই শিক্ষানীতিতে বিভিন্ন স্রোতধারার যে শিক্ষা, তাকে একটি জাতীয় মূলধারায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যেমন যে খসড়া শিক্ষা আইন যেটা আলোচনা হচ্ছে, সর্বশেষ 2 তারিখে মিটিং ছিল, সেখানে এবং শিক্ষানীতি তো এইভাবে আছে। প্রাথমিক স্তরটা নিয়ে আমরা মোটামুটি বেশি করি, সেখানে দেখানো উল্লেখ আছে। প্রাথমিক স্তরে শিক্ষার সকল ধারা, সাধারণ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন নির্বিশেষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বাংলা, ইংরেজি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, পরিবেশ পরিচিতি, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ের পাঠ্যপুস্তক সমূহ বাধ্যতামূলক করবে। অর্থাৎ আগে যেখানে একটা বিভিন্নতা ছিল, মানে অন্তত এই বিষয়গুলো সবারই পড়তে হবে। আমরা ব্যাপার হলো একটা সমস্যা যখন থাকে দীর্ঘদিন ধরে বিরাজিত, আপনি রাতারাতি তার একটা সমাধান সূত্র বের করতে পারবেন না, কিন্তু
যে জিনিসটা আন্তরিকতার সাথে এখানে করা হয়েছে, এবং এক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি যেভাবে সকল মতের সাথে বিনিময় করে, কথা বলে, আলোচনা করে আপনার যে জিনিসটা এনেছেন, একটা ঐক্যমত, একটা সহমতে নিয়ে আসতে পেরেছেন। যেমন যার মধ্যে এটা বললাম, শুধু এটা এইখানে না, এটা মাধ্যমিক স্তরের ক্ষেত্রেও একইভাবে আছে। তবে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো জিনিস গ্রহণযোগ্য তখনই হয় যখন আলাপ আলোচনার ভিত্তিতে, আদান প্রদানের ভিত্তিতে আপনার সেই জিনিসটা শক্তিশালী হয়, সংহত হয়। শিক্ষা নীতিতে এই জিনিসগুলো এসেছে। আপনি দেখেন এখানে এই যে বাংলাদেশের কথা, তার তথ্য প্রযুক্তির কথা, পরিবেশ পরিচিতির কথা এসছে, এগুলো কিন্তু নতুন বিষয়। যদিও আমরা যখন আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তির যুগে সারা পৃথিবীর কোথায় কি ঘটছে, সাথে সাথে সারা পৃথিবীতে এটা বিস্তৃত হয়ে বিষয়টা হচ্ছে যাচ্ছে। যে মাদ্রাসার একজন শিক্ষার্থী এই বিষয়গুলো যে পড়তে হবে, পড়বে, ইংরেজি মাধ্যম হলো তাকে পড়তে হবে, সবাই একই একই। অন্তত একটা জায়গায় একটা অবস্থানে, জাতীয় একটা অবস্থানে নিয়ে আসার একটা প্রয়াস চালানো হয়েছে, এবং এটা কার্যকর হচ্ছে। এটা কবে থেকে কার্যকর হচ্ছে? এটা তো পাঠ্যপুস্তক ইতিমধ্যেই প্রাথমিক ইতিমধ্যে প্রকাশ হয়েছে, এবং সেই সমস্ত পাঠ্যপুস্তকগুলোকে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এই আইনটা করা হচ্ছে এই জন্য যে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ধারা ছিল, সেগুলোকে সমন্বিত করে একটা স্ট্রিমলাইন একটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং এই আইনের মধ্যে শুধু কেবল শিক্ষার স্তর নিয়ে না, এখানে আরো আছে, যেমন ধরেন কার কি অবস্থান থাকবে, কার কি অধিকার থাকবে, শিক্ষকের কি অধিকার থাকবে, তার কি কর্তব্যবোধ, তার কি দায়িত্ব, সেই বিষয়গুলো সেই জিনিসগুলো একসাথে নিয়ে আসা হচ্ছে। এটা আশা করি খুব শিগগিরই এটা সংসদে যাবে। জি, ধন্যবাদ। আমি একটু যাচ্ছি ফারাক কবিরের কাছে। পাঠ্যপুস্তক নিয়ে কথা বলছিলেন জনাব কাজী ফারুক, সেই প্রসঙ্গে যাই। আমরা জানি, পত্রপত্রিকায় দেখেছি, এবছর মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রকাশিত 70টির বইয়ে বেশ কিছু অসঙ্গতি এবং ভুল ধরা পড়েছে, এবং এটা এবারে কিন্তু নতুন নয়, আগেও আমরা এরকম অনেক বিষয়গুলো দেখেছি যে পাঠ্যপুস্তক, সেটাতে বড় ধরনের ভুল থাকে এবং অসঙ্গতি থাকে। এর পাশাপাশি আরেকটা বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে যখন পট পরিবর্তন হয় তখন পাঠ্যপুস্তকের নানা বিষয় পরিবর্তিত হয়ে যায়, এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। তো দুইটা বিষয় এখানে, এক হচ্ছে গিয়ে ভুলে ভরা পাঠ্য বই আমাদের, আরেকটা হচ্ছে গিয়ে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পাল্টে যাওয়া। এই বিষয়গুলো কিভাবে মানে শিক্ষার্থীদের মনস্তত্ত্বে কতটা প্রভাব ফেলে? না, ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমি বলছি যে রাজনৈতিক সদিচ্ছা, আপনি কি এই বিষয়ে বিনয় করেছেন কিনা? যে সরকার আসে, সে এই পদক্ষেপগুলো কিভাবে নিয়েছে, যে কিভাবে পাঠ্যপুস্তক তৈরি হবে, তার কতজন দরকার যারা থাকলে নিশ্চিত করতে পারবে যে এখানে যে কন্টেন্টটা আসছে সেটা ঠিক মতন এসছে কিনা, এবং এখানে কোনো ভুল ত্রুটি নেই। এটা বিনিয়োগের অভাব নাকি আমাদের সিস্টেমের ফ্লজ? প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু বিনিয়োগ বলতে আমি বলছি যে মানুষ সম্পদ, শুধু অর্থনৈতিক সম্পদ না। আমার কি কোয়ালিফাইড লোকগুলোকে, আমি মেধার কথাটা বলছেন, শুধু মেধা না, আমি কি কোয়ালিফাইড লোক নিয়ে একটা কাউন্সিল বা একটা কমিটি করেছি কিনা, তাদের কি সেই সময়টা আমি দিয়েছি কিনা যে কারিকুলামটা তারা দেখবে এবং পুরোপুরি পড়ে বুঝে মিলাবে। এমনকি আমাদের অনেক কিছু ভুল হয় প্রুফ রিডিং এর কারণে। আমি কি প্রুফ রিডিং, এডিটর, এই জায়গাগুলো আসলে সরকারিভাবে করছি কিনা। আর পরিবর্তন হয়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ওই যে আমাদের দেশে এখনো গণতন্ত্র কতটুকু, গণতন্ত্রের চর্চা আছে, গণতন্ত্র কতটুকু স্ট্যাবলিশড হয়েছে। আমরা যদি পাঠ্যপুস্তকে ভুলের জায়গাটা আরেকবার যাই, আমরা তো দেখছি যে প্রতি বছরই, যদি আপনি দেখেন গত বছরও এ ধরনের প্রতিবেদনী আমরা পত্রিকায় পেয়েছি, এবছরও পেলাম, হয়তো আগামীতে পাবো। তাহলে প্রবলেমটা কোথায়? আমাদের সিস্টেমে, আমাদের বিনিয়োগ, মানে কোন জায়গাটায় সমস্যা? উভয়। কেন, আপনি তো প্রথমত বিনিয়োগ তো যদি করতেন তাহলে তো যথেষ্ট বড় একটা কার্যকারী কমিটি করতেন, যে কমিটি কন্টেন্টগুলো নিয়ে বসতো এবং সেগুলোকে দেখে একেবারে লাইন বাই লাইন। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ছি, আমরা যখন অঙ্ক করতে বসতাম, তো আমাদের টিচারের যদি ভুল হতো বলতাম যে স্যার এই অঙ্কটা পাচ্ছি না, কত নম্বর পেজটার কত নম্বর এক্সারসাইজ বলো তো। তা আমরা তো হ্যাঁ আপনি কেমন জানেন বলে, ওই 7 বছর ধরে তো একই। তো এখন আসলে কিন্তু জিনিসটা হচ্ছে যে এই পরিবর্তনগুলো, এখন আমরা কিন্তু একটা ট্রানজিশনে আছি, নতুন কারিকুলাম আসছে, নতুন জিনিস আসছে। আমি কিন্তু ভুল ত্রুটি সাফাই গাচ্ছি না, কিন্তু আমি বলছি যে ভুল ত্রুটি করার সুযোগগুলো, জায়গাগুলোকে কমিয়ে আনতে হবে, এবং সেখানে
যারা কারিকুলাম এক্সপার্ট তাদেরকে দিয়ে লেখাতে হবে, তারপরে সেই কমিটি করতে হবে এবং সেখানে সেই ধরনের বিনিয়োগ করতে হবে এবং আপনাকে এডিটর রাখতে হবে, আপনাকে আপনারা কি প্রুফিং এগুলো রাখতে নিয়ে হবে। কোনো কাজ করছেন আপনারা, মানে এই আসলে পাঠ্যপুস্তকের এটা ভুল- তো আমরা তো আমাদের শুধু NCTV একটা সুপারিশ আছে, রাখতে পারি, হ্যাঁ, সুপারিশ আমরা তো সুপারিশ রাখতে পারি, আমাদের মতামত দিতে পারি, দিনের শেষে তো এটা একটা সরকারি সিদ্ধান্ত এবং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আরেকটা সমস্যা, এটা এখন সব অভিভাবকেরই একই কথা, পড়ার চাপ, পরীক্ষার চাপ এবং শিক্ষার্থীদের বিনোদনের অভাব, এই দুইয়ের চাপে পড়ে শিক্ষার্থীদের না মানে সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে পড়াশোনায়, পরীক্ষা, টিচার, কোচিং, এটা তাদের মেধা বিকাশ বা মননের বিকাশে কি ধরনের প্রভাব ফেলছে? এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এই যে শিক্ষা বা ফরমেশন যেটাকে আমরা বলি, ক্যারেক্টার ফরমেশন বা ইন্টেলেকচুয়াল ফরমেশন, এটা খুব ব্যাহত হচ্ছে। কেননা ক্লাস 5-এর পরে সমাপনী পরীক্ষা, 8-এর পরে সমাপনী পরীক্ষা, 10-এর পরে সমাপনী পরীক্ষা, এই পরীক্ষা কেন্দ্রিক একের চিন্তা, পর এক পরীক্ষা তাদের শুধু সামনে পরীক্ষা আসছে। কেন্দ্রিক চিন্তা, এবং গার্ডিয়ানরা ব্যস্ত আমার ছেলে বা মেয়ে 1 নম্বর কম পেলো কেন, এবং 1 নম্বর বেশি পাওয়ার জন্য, 2 নম্বর বেশি পাওয়ার জন্য, ফার্স্ট বানানোর জন্য, সেকেন্ড বানানোর জন্য এই বোধে কোচিং টিচারের কাছে দৌড়াদৌড়ি করে। এই জন্য বিনোদনে তো সময়ই পায় না ওরা। এই স্কুল থেকে এসে বইটুই রেখে একটু খেয়ে আবার কোচিং সেন্টার টিচারের কাছে যায়। এবং আমার খুব লজ্জা লাগে, শুধু ঢাকা শহরে না, গ্রামাঞ্চলে যখন দেখি সব দেয়াল ভরে গেছে, হ্যাঁ, ওই কোচিং, অমুক টিচার কোচিং দিচ্ছে। নানা রকম, অমুক না, স্যার, অমুক ভাইয়া। এটা লজ্জাজনক, যে সেই জাতির জন্য একটা লজ্জাজনক যে হ্যাঁ, স্কুল কলেজ আছে সেখানে শিক্ষা হচ্ছে না, ওই কোচিং সেন্টারে প্রাইভেটের সেই শিক্ষকের ঘরে বসে প্রাইভেট পড়িয়ে তারপরে শিক্ষা বিস্তার করছে। তো এটা তো আমার মনে খুব বেদনাদায়ক। হ্যাঁ, তবে এই একটা জিনিস আমি লক্ষ্য করছি যে মেয়েদের যেটা বিগত কয়েক বছরের মধ্যে বেশ সরকারগুলো সেই নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়াতে মেয়েরা আজকাল খুব আগ্রহী এবং অনেক দূর এগিয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য, সেই আমাদের দেশের জন্য খুব একটা ইতিবাচক একটা পদক্ষেপ হয়েছে যে মেয়েরা খুব আগ্রহী আজকাল। এমনকি যে গার্মেন্টসে যে সমস্ত মেয়েরা কাজ করছে তারাও তো লেখাপড়া কিছু শিখে তার পক্ষ নিয়ে কাজ করছে। এটা আমি কি একটু যুক্ত করতে পারি? দেখেন, আমাদের এক সময় একটা সরকার আসলো, বলল যে আমি লাইব্রেরিয়ানের চাকরি আর রাখতে পারবো না, ওটার জন্য টাকা নাই, লাইব্রেরি আছে স্কুলে, লাইব্রেরিয়ানের চাকরি নাই। তাহলে ছেলেমেয়েরা যে লাইব্রেরিতে যাবে, স্কুলে বই নিবে, আগে তো লাইব্রেরিয়ানরাও এনকারেজ করছো। আমাদের আর্ট টিচার ছিল, আগে কিন্তু ডিবেটিং হতো, বিতর্কের যে প্রতিযোগিতা হতো, না না, এগুলোর এখন কিছু সময় নেই। তার মানে আমাদের যারা এই পলিসি মেকার্স বলেন বা যারা এইসব কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের মাইন্ডসেটটা দেখেন যে না, ডিবেট করার এখন সময় না, এটা বাড়তি কাজ। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওই পড়া কেন্দ্রিক, এবং কেন একটা টিচারকে যদি 50-60টা ছেলে মেয়েকে নিয়ে বসতে হয়, কাজ করতে হয়, তাহলে তো ওনারা আর কিছু করার সুযোগ থাকে না। আসলে এই জায়গাটা অনেক বেশি মানে জোর আপনি দিতে হবে। বলছেন যে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা কম, এটাও একটা খুবই বড় কম, সমস্যা। এবং সে যে এটা তাকে কোনো স্ট্যাটিস্টিক, কোনো পরিসংখ্যান কি আছে? অনেক স্ট্যাটিস্টিক্স আছে। একটু যদি বলতেন আমাদেরকে, মানে আমাদের দেশে এই রেশিওটা কেমন প্রাথমিক ক্ষেত্রে? এখনো আমরা 50-1, খুব বেশি কিছু কিছু জায়গায় 40-1, কিন্তু আইডিয়ালি বলা হচ্ছে 30। One teacher should have a maximum of 30 students. এর বেশি সে কখনোই সময় দিতে পারে না। আর আপনি নিজেই চিন্তা করেন যে একটা ক্লাসের টাইম, একটা সাবজেক্টের জন্য টাইম কিন্তু বরাদ্দ হলো 45 মিনিটস, খুব বেশি হলে 1 ঘন্টা। তাকে এসে রোল কল করতে হয়, অ্যাটেন্ডেন্স নিতে হয়, তারপরে তাকে সেই বিষয় নিয়ে পড়াতে হয়। আর আমরা তো আমাদের পাবলিক স্কুলের সমস্যা দেখছি, ওনাদের অনেক ধরনের দায়িত্ব নিতে হয়, সরকারি কাজ করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, ইলেকশনের ডিউটি করতে হয়, অন্যান্য কাজ করতে হয়। তো আমরা এবার আইনে আমাদের প্রস্তাব ছিল যে এই জায়গা থেকে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়, কারণ তাদের কাজ হওয়া উচিত শিক্ষা, শিক্ষকের কাজ হওয়া উচিত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য। আসলে ওনারা তো এই চাকরিতে আসেননি, কিন্তু আপনার ঘন্টাটা হচ্ছে ওই, যদি আপনার 4টা টিচার থাকে, এবং আমি যেসব এলাকায় কাজ করি, নদী ভাঙ্গন এলাকায় 2 দিন পর স্কুলই সরে যাচ্ছে, আবার চর এলাকায় টিচারই নাই, বা একটা স্কুল আছে তো কোনো মানে কেউ ওখানে গিয়ে চাকরি করতে চায় না। আবার হাওড় এলাকায়, পানিবদ্ধ যেসব এলাকায় 3 মাস ধরে তো স্কুল বন্ধ।
টিচার যে পড়াবে সে পড়াবারও তো তার সুযোগ নেই, যে জন্য ফ্লেক্সি ক্যালেন্ডার নিয়ে অনেক আমরা আলাপ দেন দরবার করেছি এবং সেটা পরে এসছে, ফ্লেক্সি ক্যালেন্ডার নেওয়া হয়েছে হাওড়া মানে এলাকায়। এই ফ্লেক্সি ক্যালেন্ডারটা শুধুমাত্র সেই সব যেসব জায়গায় প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি তাদের জন্য জি জি, তো একবার যখন আমরা নীতিতে বা আইনে নিয়ে আসব তখন আরো যখন সামনে অন্যান্য সমস্যা তৈরি হবে সেখানেও এটা অবশ্যই অ্যাপ্লাই করা ধন্যবাদ যাবে। আপনাকে। আমাদের একটা বিরতির সময় হলো, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল শিক্ষকদের নিয়ে। একটা অভিযোগ আছে যে এখন মেধাবীরা শিক্ষকতার পেশায় আসতে চাচ্ছে না নানা কারণেই। আপনাদের গবেষণা কি বলে? দেখেন, একটা শিক্ষকের বেতন আপনি যদি সরকারি ইয়ে দেখেন বা প্রাইভেটও দেখেন 2700 টাকা। 2700 টাকায় কি একটা মানুষের জীবন চলে? কিন্তু আমরা কিন্তু গাল ভরা কথা বলি যে একজন শিক্ষকই দেশ গড়ার কারিগর, তার হাতেই সব দায়িত্ব। তো যদি আমরা সেটা বিশ্বাস করি তাহলে সেইভাবে তো তাদেরকে সেই সম্মান দিতে হবে, সম্মানীয় দিতে হবে, তার জন্য সুযোগ সুবিধাও তৈরি করে দিতে হবে। আমি বুঝতে পারছি যে আমাদের দেশে যে জনসংখ্যা, যে সেই পরিমাণ শিক্ষক এবং স্কুল দরকার, সেটা একটা বিশাল একটা কাজ, কিন্তু তাহলে আমাদেরকে সেইভাবেই বাস্তব পরিকল্পনা করতে হবে। আমরা কি জানি আমাদের ওই এক একটা গ্রামে কতগুলো ছেলে মেয়ে আছে, প্রাইমারি স্কুলে কতজন যাওয়া, সেই পরিমাণ স্কুল আছে কিনা, শিক্ষক আছে কিনা, এই ম্যাপিং করা দরকার। এই বাস্তবতাকে সামনে রেখেই কিন্তু পরিকল্পনা করতে হবে। এবং আর যদি আপনি ওই ওই ধরনের সুযোগ সুবিধা, বেতন, তারপরে তার ক্যারিয়ার প্ল্যানিং এগুলো না দেন, তাহলে আজকে যে ছেলে মেয়ে মাস্টার্স পাশ করছে তারা ওই দিকে কেন যাবে? তারা অন্য কোনো ব্যবসা বা কাজ করবে। একজন আমি গার্মেন্টসেও যদি জয়েন করি, আজকে আমি 3000 টাকা বেতন পাবো, আমি 2700 টাকা যদি আমার বেতন হয়, আমি যদি আজকে সবজি বিক্রি করি। এখন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন কত? ওই যে বললাম সব মিলিয়ে 2000। আমি কি ভুল বলছি ফারুক ভাই? আমি ঠিক আমি আমার যতদূর মনে আছে 2700 টাকা। এই মুহূর্তে স্কেলটা আমার মনে নাই, এটা তবে তো মোটেও স্কেলের আকর্ষণ বাইরেও করবে না আছে, একজন। স্কেলের বাইরেও আছে, মানে এর চেয়েও কম পাচ্ছে এমন অবশ্যই 500 টাকা বেতনের শিক্ষকও বাংলাদেশে আছে। এবং আমি গত পরশু শুনলাম এটাকে 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এখন প্রশ্নটা হলো, আমরা আসলে শিক্ষকদের কাছে যা প্রত্যাশা করি, সমাজ যা প্রত্যাশা করে, শিক্ষকদের সেটা দেওয়ার সঙ্গতি আছে কিনা, এবং শিক্ষকের সেই অনুকূল পরিবেশ আমরা তৈরি করছি কিনা, এটা সমাজের কাছে কিন্তু শিক্ষকদের শিক্ষকতা পেশায়, যেমন ধরুন শিক্ষকতার কথা বলছেন, আমাদের সময় শিক্ষকের সংখ্যা কম ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে কম ছিল, শিক্ষার হার কম ছিল, তখন বলা হলো শিক্ষকতা হলো একটা মহান ব্রত। আজকে কি বলা হয়? পৃথিবীব্যাপী বলা হয় শিক্ষকতা একটা মহান পেশা, তবে এটা পেশা, অর্থাৎ এখানে যারা কাজ করেন তারা সেটা করে তাদের পরিবার পরিজন পরিচালনা করেন, এবং তিনি দেখেন যে আমার যে যোগ্যতা, সমাজে অন্য মানুষ একই যোগ্যতায় সম্পন্ন হয়ে তিনি কিভাবে আছেন আর আমি কিভাবে আছি, এটা শুধু আমি দেখি না। আমি 1980 সনে শ্রীলঙ্কায় একটা বিশ্ব শিক্ষক সম্মেলনে গিয়েছিলাম। সেখানে ইন্দোনেশিয়ার শিক্ষক সমিতির সভাপতি একটা কথা বললেন, মিস্টার রিন্ডো। তিনি বললেন যে আমার স্ত্রী, তিনি আমাকে বলেন তুমি এই লেখাপড়া জানো, আমার পড়শি এই লেখাপড়া জানে, আমি তার স্ত্রীকে দেখি এইভাবে সে সংসার চালায়, আমি এইভাবে চালাই না কেন, আমি চালাতে পারি না কেন, তাহলে তোমার ঘাটতি কোথায়? তো বলে যে আমি তো এই বেতন পাই। তুমি এই বেতন পাও কেন, তাহলে তুমি কেন এটার জন্য আন্দোলন করো না? এটাই কিন্তু। আবার এই শিক্ষকেরও তো সন্তান আছে, তাকেও তো স্কুলে পাঠাতে হবে, তাকেও তো লেখাপড়া শেখাতে হবে। আপনি যদি বাস্তবতাটা সবটুক চিন্তা করেন, তো তাহলে কি এই বেতনে চলে কিনা? তবে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বেতন 2700 টাকা, কিন্তু ওই যে বাচ্চাগুলো, এরা কিন্তু আবার প্রত্যেকেরই প্রাইভেট টিউটর আছে, স্কুলে বেতন দিচ্ছে না, অবৈতনিক, এটা ফ্রি হওয়ার কথা, কিন্তু প্রত্যেক গার্ডিয়ান কিন্তু প্রত্যেক সন্তানের পেছনে, মানে প্রত্যেকের না হলেও বেশিরভাগই প্রাইভেট টিউটরকে দিচ্ছে। তো ওই সিস্টেম যদি চেঞ্জ করা যায়, যে
ওইটা যদি শিক্ষক স্কুলে দেওয়া হয়, ওই বেতনটা যদি শিক্ষকদের দেওয়া হয়, তাহলে শিক্ষকরা হয়তো একটু সম্মানজনক বেতনও পেলেন, কাজটাও ঠিক সেভাবে করবেন। কিন্তু সেটা না হওয়াতে হয়েছে কি, এখন আপাতত বলা হচ্ছে যে হ্যাঁ অবৈতনিক বিনা বেতনে পড়াশোনা প্রাইমারি স্কুলে, কিন্তু টাকা তো ব্যয় করছে গার্ডিয়ানরা, ব্যয় করছে প্রাইভেট, এবং কিছু সংখ্যক হয়তো ওই যে এটা পেশা পেশা হিসেবে না নিয়ে বিজনেস হিসেবে করছে, কোচিং দিয়ে, এবং সেখানে দুর্নীতি ঢুকে পড়ে। কিন্তু আমি তো গ্রামে যখন যাই শুনি যে টিচার যে স্টুডেন্ট প্রাইভেট পড়ায় তাদেরকে নম্বরটা একটু বেশি দিয়ে দেয়, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়, তো সেটা নিয়ে আবার সে গার্ডিয়ানদের মধ্যে অনেক আর কথাবার্তা সম্পূর্ণ ইত্যাদি। ফ্রি না কিন্তু, এই যে ছেলে মেয়েদেরকে পড়াতে পরীক্ষার বেতন দিতে হয়, ইউনিফর্মের জন্য দিতে হয়, অনেক সময় বই খাতার জন্য কলম, তা আমরা যে বই খাতা তো পুরোটাই বিনামূল্যে দেওয়ার কথা ইন থিওরি, কিন্তু আমাদের যে গবেষণাগুলো থেকে আমরা ব্র্যাকের বের করতে, গবেষণাতে তো এটা আমাদের অ্যাকশন এইড, ব্র্যাক, পিপিআরসি, বিভিন্ন গবেষণা, ক্যাম্পি, সব জায়গায় থেকে দেখা যাচ্ছে যে অন্তত 10 থেকে 15টা আর 16টা খাত আছে যেখানে বাড়তি টাকা দিতে হয়। মানে অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, নামে সরকারি। আমি বেঞ্জামিন কস্তার কাছে যাচ্ছি অন্য একটা প্রসঙ্গ নিয়ে। গত বছর এবং এই বছরে বেশ কয়েকটা ঘটনা আমাদের সামনে এসেছে যেগুলো খুবই দুঃখজনক। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনা আমরা জানি যে কয়েকটা মানে নামকরা প্রাইভেট স্কুল থেকে শুরু করে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এটা একটা মানে আমরা পত্রপত্রিকায় দেখে শিউরে উঠেছি। এই যে এই বিষয়গুলো, এগুলো শিক্ষক সমাজের প্রতি আমাদের যেই ধারণা, যেই শ্রদ্ধাবোধ, সেটাতে বিরাট একটা আঘাত। শিক্ষক হিসেবে আপনি কিভাবে দেখেন? সাংঘাতিক দুঃখজনক। এবং অভিভাবকরাও কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে, কলেজে পাঠিয়ে, ইউনিভার্সিটিতে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছে না। তো এই যিনি শিক্ষক হতে যাচ্ছেন, যিনি শিক্ষা পেয়েছেন, তার শিক্ষার মধ্যে কিছু নিশ্চয় ত্রুটি আছে। কেননা যে শিক্ষিত ব্যক্তির মধ্যে যে আচরণিক যে পরিবর্তন আসার কথা, যে উৎকর্ষটা আসার কথা, সেই আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা দিচ্ছে কিনা। এবং আমরা যখন, এবং দুঃখ করেই বলতে হয়, নেতা নেত্রীদের বক্তৃতা ভাষণে আমরা টেলিভিশনের পর্দায় যখন দেখি, তাদের কথা বলার ধরন, আক্রমণাত্মক কথা এবং অশোভনীয় গালিগালাজ, উত্তেজিত হয়ে কথা বলা, অর্থাৎ শিক্ষিত লোকের মধ্যে যে আচরণিক উৎকর্ষ আসার কথা সেটা কিন্তু আসছে না। শিক্ষার গুণে শিক্ষিত অশিক্ষিত মধ্যে একটা পার্থক্য আসার কথা, তো যে কালচার্ড পার্সন, শিক্ষিত মানুষ কালচার্ড হওয়ার কথা, তার মধ্যে নম্রতা, ভদ্রতা, এগুলো আসার কথা, অন্যকে আঘাত না দিয়ে সেই শ্রদ্ধাবোধ নিয়ে কথা বলা এবং যুক্তি দিয়ে কথা বলা, সেটা কিন্তু আমাদের এই শিক্ষিত লোকের মধ্যে সেটা আসছে না। সেটা আমি মনে করি দুঃখজনক ব্যাপার। আমি একটু কাজী ফারুক আহমেদের কাছে যাচ্ছি। আপনি শিক্ষকদের নেতা, কাল বিশ্ব শিক্ষক দিবস এবং আপনাদের নিশ্চয়ই অনেক দাবি দেওয়া, অনেক কিছু আছে, চাওয়া পাওয়া। আমরা শুরুতে যেটা বলেছিলাম, এই সরকার শিক্ষকদের জন্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য নানা কাজ করেছে, তারপরেও আপনাদের কি কি চাহিদা রয়েছে সরকারের? আমি এটা বলার আগে যে প্রশ্নটি আপনি মিস্টার কস্তাকে করেছেন, সেখানে এটা বলি, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে এখন শিক্ষকের সংখ্যা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত 5 লাখের উপরে, এবং সারা পৃথিবীতে এই মুহূর্তে বছর কয়েক আগেও ছিল 5 কোটি। আমি সর্বশেষ গত বছরের পরিসংখ্যানে দেখেছি এখন পৃথিবীতে 6 কোটি শিক্ষক। আমি এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য, যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন গুণগত মান কমে, এবং সেখানে যদি মনিটরিং না হয়, এবং আপনার যাদেরকে নিয়োগ করছেন, নিয়োগ প্রথা কারা নিয়োগ করছে, আর এই 5 লাখ শিক্ষকের মধ্যে 5 জনের আচরণ, হ্যাঁ তারা যে কদর্য আচরণটা করছে, সে কালিমা শিক্ষকতা পেশায় সকলকেই যুক্ত করছে, এটা সত্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে সমাজের সর্বস্তরে যেখানে অবক্ষয়, সেখানে শিক্ষকরা কিন্তু সেই সমাজের বাইরে না। তবে আমি এটা সম্পূর্ণ একমত, এটাকে কোনোভাবেই সমর্থনের প্রশ্ন নয়, এবং শিক্ষক সংগঠনগুলো আমরা সরকারের কাছে কোড অফ কন্ডাক্ট, যেমন ইউনেস্কো এবং আইএলও যে আপনার যার স্মরণে কালকে দিবসটা, সেখানে শিক্ষকদের মর্যাদার কথা আছে, তাদের অধিকারের কথা আছে, তাদের জবাবদিহিতার কথা আছে, এবং সমাজের কাছে
তাদের কি প্রত্যাশা সেটা বলা আছে। যেমন ধরেন আপনি যে কথাটা বললেন, এবং যেখানে 500 টাকা 2700 টাকা বেতনের কথা আসলো, আজকে সমাজে খুব স্বাচ্ছন্দ্যের সাথে নয়, সচ্ছলতার সাথে নয়, জীবন ধারণ উপযোগী যদি বেতন ভাতা, এবং বিশেষ করে আজকে তরুণ প্রজন্ম মেধা সম্পন্ন, তারা শিক্ষকতা কেন আসবে, এই প্রশ্নটা আমি আজকে বিশ্ব শিক্ষক দিবসের আগে আপনাদের কাছে করতে চাই। ইট ডাজন্ট ম্যাটার হুইচ পার্টি or which government is in power. It's a system, it's a mindset. আপনি শিক্ষকদেরকে কি ভাবেন? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলছি আপনাকে স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলা হয়েছে। আমরা আশা করছি সরকার জাতীয় স্থায়ী একটা পে কমিশন করতে যাচ্ছেন, সেখানে শিক্ষকদের এই স্বতন্ত্র বেতন কাঠামোটা আসুক, আর যারা এমপিও, যারা যোগ্য, শর্ত পূরণ করেছে, তাদেরকে এমপিও দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনি একটা লোককে খাটাবেন, তাকে বেতন দেবেন না, এটা তো হয় না। না হলে তাকে বলে দিন যে বাবা তোমার প্রয়োজন নেই, আর যদি থাকে তাহলে তাকে তার সম্মান, মর্যাদা এবং আর্থিক যারা সুরক্ষা তাকে দিতে শিক্ষকতা হবে। পেশায় আছে সবাইকে এমপিও ভুক্ত না করা। না, আমি বলছি যে তাহলে যদি আমার প্রয়োজন না হয়, আমাকে আপনি রাখবেন কেন? যদি আমাকে রাখেন তাহলে আমাকে তো বেতন ভাতা দিতে হবে। এবং সেই ক্ষেত্রে সরকারকে, আপনি দুপুরবেলা ভাত খাবেন আধা ছটাক চালের, আপনাকে যদি 1 চামচ চালের ভাত দেওয়া হয়, এটা তো আপনার সাথে কি হয়? রসিকতা করা। এই রসিকতার কোনো প্রয়োজন নেই। আমরা বিশ্বাস করি যারা শিক্ষানীতি মতো কাজ করেছেন, শিক্ষকদের জন্য বেশ কিছু কল্যাণধর্মী কাজ করেছেন, আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনার সরকার যে কয়দিনই সামনে থাকুক, ওই যে শিক্ষা কমিশন, এই স্থায়ী বেতন কমিশন যেটা হচ্ছে, তার সাথে শিক্ষকদের এই স্বতন্ত্র বেতন কাঠামো এবং শিক্ষকদের যে প্রত্যাশাগুলো যুক্তিসঙ্গত, ন্যায্য, সেগুলো পূরণের ব্যবস্থা করবেন। সাথে সাথে শিক্ষকদের জবাবদিহিতাও নিশ্চিত হ্যাঁ, করবেন। সেটা নিশ্চিত এই করতে দুটোই হবে। পাশাপাশি, আমরা অধিকারও চাই, মর্যাদাও চাই, জবাবদিহিতাও চাই। একটা অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করি। শিক্ষকদের আন্দোলনের কথাটা যখন চলেই আসলো, হ্যাঁ, বলেন। আমরা জানি এখনো একটা আন্দোলন চলছে প্রাথমিক শিক্ষকদের, চলছিল কিছু এর মধ্যে। শিক্ষকদেরকে দেখা যায় প্রায় দাবি দেওয়া আদায়ের আন্দোলনে নামতে বাধ্য হয়েই তাদের হয়তো নামতে হয়, কিন্তু এজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেও আন্দোলন করে, এমনটাও আমরা দেখেছি। প্রাথমিক বিদ্যালয়গুলো সব বন্ধ ছিল। তো এইটা কতটা যুক্তিসঙ্গত? শিক্ষার্থীরা তো জিম্মি হয়ে পড়ছে যখন শিক্ষকরা তাদের আন্দোলনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। দেখুন, আপনাকে সত্য কথা বলতে গেলে সমাজে যে আজকে দেখুন, এই যে ওষুধ দোকানদাররা, তারা আজকে মানুষের জীবনকে জিম্মি রেখে তারা যে করছে, এটা যেমন সমর্থনযোগ্য নয়। আজকে আমি নাম বলবো না, কোনো একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক লাইফের দিকে না তাকিয়ে তারা শুধু তাদের স্বার্থ, আমি বলবো না তাদের তথাকথিত মর্যাদার দিকটাকে বড় করে দেখছেন, এটা যেমন সমর্থনযোগ্য না। আজকে যারাই করুন না কেন, আপনার ন্যায্য দাবি তা উপস্থাপনের কিছু ধারা আছে, কিছু ধরন আছে, আপনি তো অনুসরণ করুন। ইউনেস্কো আইএলও আমাকে বিধান দিয়েছে তুমি এইভাবে করবে, নিয়মতান্ত্রিকভাবে করবে। আমি অবশ্যই শিক্ষার্থীদেরকে জিম্মি করতে পারি না। আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলনটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, এটা কিছু ধারা আছে, আপনি করার আগে ধর্মঘট করার অধিকার আছে, কিন্তু তার আগে নোটিশ দিতে হয়, তার আগে প্রস্তুতি নিতে হয়, তার আগে সরকারকে বলতে হয়। সেগুলো করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফারাহ কবিরের কাছে আমার একটা শেষ প্রশ্ন, এবং সংক্ষেপে যদি আপনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টা খুব জরুরি, আমাদের দেশে সেটার স্কোপ কতটুকু? এবং আমরা জানি টিচার্স ট্রেনিং কলেজ আছে কতগুলো, সেগুলো কি যথাযথ মানে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য? একটু সংক্ষেপে যদি বলেন। আমরা খুব সোজা কথা যদি বলতে হয়, সোজা সাপটা কথায় না, যথেষ্ট না, যথাযথ না। এটা আছে, সেটা তো প্রয়োজন আছেই। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মিল নেই। কারিকুলামের কোয়ালিটি রিভিউ করা হয় না, একাডেমিক কাউন্সিল যেটা দেখবে, আর বিনিয়োগও হয় না সরকার। আপনি যদি দেখেন যে বেশিরভাগ যে শিক্ষা খাতে যে খরচটা থাকে, তাটা হয়ে যায় আপনার বেতন, নালে ইনফ্রাস্ট্রাকচার। ম্যাক্সিমাম হলো এখানেও বিনিয়োগের অভাব আছে, এবং আমাদের নীতিমালার বিনিয়োগের অভাব আছে। কারিকুলাম রিভিউ করা দরকার, আজকের বাস্তবতায় চিন্তা করে সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।